ভালো করে আপনারা জানেন যে এখন কেন্দ্র যে সরকার চলছে কেন্দ্রে, সেখানে জেডিইউ এবং পিডিপির সাপোর্ট রয়েছে। আজ আমি আপনাদেরকে রাজনীতির এমন একটি ঘটনা শোনাবো যাকে বলতে পারেন রাজনীতির ব্যাক স্টোরি, অর্থাৎ নীতিশ কুমারের পাল্টিবাজ হবার ঘটনা এবং কিভাবে নীতিশ কুমার পাল্টি মারতে মারতে সেই বিজেপির কাছে এসেই ঠেকেছে। কি ঘটেছিল, কেন নীতিশ কুমার প্রধানমন্ত্রীকে একদম সহ্য করতে পারতেন না, অর্থাৎ নীতিশ কুমার কেন মোদির শত্রু হয়ে গেছিলেন, আর আজকের দিনে দাঁড়িয়ে কেন মোদির এত এত ভালো বন্ধু এবং কৃতজ্ঞতা দেখান যে আর যাই হোক আমি বিজেপি ছেড়ে যাব না। এর পেছনের রাজনীতিতে যে স্টোরি রয়েছে, যে ঘটনাগুলির বর্ণনা আজকে আমি দেবো আপনাদেরকে, তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে লোভ আর ঈর্ষা মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে চলে যায়। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। দেখুন, মোদি হয়নি এত সহজে, কারণ মোদির নাম তো খারাপ হয়ে গেছিল যখন গুজরাটে দাঙ্গা হয়। শুধুমাত্র বিরোধীরাই যে মোদিকে অ্যাটাক করছিল তা নয়, এনডিএ তে যারা গঠবন্ধনে ছিল সেই দলের লোকজনের মধ্যে বেশ কিছু দিগ্গজ নেতারাও ব্লেম করতে শুরু করেছিল যে এনডিএ এর যদি পতন হয় আর বিজেপির যদি খারাপ রেজাল্ট হয় তাহলে তার পেছনে একমাত্র নেতা সে হচ্ছে নরেন্দ্র মোদি, যার জন্য ইমেজ খারাপ হচ্ছে। আর সেই নেতাদের মধ্যে একজন ছিলেন নীতিশ কুমার, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একদম পছন্দ করতেন না। बिहार में अगर चल रहा तो चले, लेकिन हम अपने बुनियादी सिद्धांतों से समझौता नहीं कर सकते हैं। रहे या मिट्टी में मिल जाए, आप लोगों के साथ अब कोई समझौता भविष्य में नहीं होगा। असंभव, अब ये संभव ही नहीं है, नामुमकिन। अब वो चैप्टर खत्म हो चुका, क्योंकि भरोसे को आप लोगों ने तोड़ा। তিনি কনফার্ম ছিলেন 2004 সাল থেকেই যে 2004-এ এনডিএ এর রেজাল্ট খারাপ হবার পেছনে যদি কারোর হাত থাকে তাহলে সেটা হচ্ছে মোদি। আর সেই বিশ্বাসটা কনফার্মেশনে কনভার্ট হয়ে যায় যখন 2009 সালেও বিজেপি ভালো রেজাল্ট করতে পারেনি, সরকারে আসতে পারেনি। তখন নীতিশ কুমার কনফার্ম হয়ে গেছিলেন যে বিজেপির এই বিফলতার পিছনে যদি কোনো নেতা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি। অর্থাৎ এই সমস্ত বিফলতার জন্য নরেন্দ্র মোদিকে নীতিশ কুমার ব্লেম করতেন। আসি আমরা বিহারের ইলেকশনে, যখন 2010 সালের বিহারের রাজনীতির মধ্যে মোদিকে নীতিশ কুমার প্রচারের জন্য ডাকেনি। পরিস্থিতি ভাবুন, যেখানে গুজরাটে মোদি ক্রেজ চলছে, তখন নীতিশ কুমার বিহারে বিধানসভা ইলেকশনে বলছেন একটা ইন্টারভিউতে যে আমি অ্যাটলিস্ট যাই হোক মোদিকে ডাকার প্রয়োজন নেই, কারণ বিহারে একটি মোদি কাফি আছে। आप जानते हैं कहानी, जब आप इकट्ठे थे आप नहीं चाहते थे वो यहाँ आके कैंपेन करें। ये बहुत लॉन्ग हिस्ट्री ऑफ टेंशन रही है। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছিলেন সুশীল মোদির দিকে। ভাবুন, বিহারে বিধানসভা চলছে, মোদির ক্রেজ চরম সীমায়, কিন্তু নীতিশ কুমার মোদিকে ডাকেননি। আর আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে 2010 সালেও কিন্তু জেডিইউ দুর্দান্ত রেজাল্ট করেছিল। ইনফ্যাক্ট বিজেপির থেকে নাকি বেটারই রেজাল্ট করেছিল। কেমন রেজাল্ট হয়েছিল সেটাও জানিয়ে দিই যে 143টা সিটে জেডিইউ লড়াই দিয়েছিল, তার মধ্যে 115তে জিতেছিল এবং বিজেপি 102টা সিটের মধ্যে 91তে জয়ী হয়েছিল। আর এর মধ্যেও নীতিশ কুমার আরো বেশি কনফার্ম হয়ে যায় যে এবার যা মনে হচ্ছে বিজেপিকে যদি কেন্দ্র সরকারে নিয়ে যেতে হয়, অর্থাৎ এনডিএ যদি সরকার গড়ে, তাহলে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে আমি আসতেই পারি, আমার তো সমস্যা নেই। অর্থাৎ নীতিশ কুমার মনে মনে স্বপ্ন দেখতে লাগেন যে আমি এমন একজন লিডার, আমার মধ্যে এত ক্রেজ রয়েছে আর আমি একজন সেকুলার লিডার, তো সুতরাং মানুষজন তো প্রধানমন্ত্রী পদ বলে কথা, সেখানে তো আমাকেই পছন্দ করবে। তাই মনে মনে নীতিশ কুমার স্বপ্ন দেখতে লাগেন যে এইবার এনডিএ এর দিক থেকে যদি প্রার্থী ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর, তাহলে সেটা মেবি আমিই হব। এদিকে নীতিশ কুমারের মতো লালকৃষ্ণ আডবাণীও স্বপ্ন দেখছিলেন। স্বপ্ন তিনি কম দেখেননি, যেখানে দুবার প্রধানমন্ত্রীর মুখ হওয়ার পর বিফল হওয়ার পরেও তিনি স্বপ্ন দেখেছিলেন যে 3 নম্বর বারেও আমিই হব প্রধানমন্ত্রীর মুখ। যেখানে 2011 সালে জনচেতনা যাত্রা শুরু করেছিলেন লালকৃষ্ণ আডবাণী, ওনার নেতৃত্বে হয়েছিল এই জনচেতনা যাত্রা, যেটা ছিল করাপশনের বিরুদ্ধে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে বয়কট করেছিলেন লালকৃষ্ণ আডবাণী নরেন্দ্র দামোদর দাস মোদিকেই, যার জন্য তিনি যাত্রাটি গুজরাট থেকে শুরু করেননি, তিনি শুরু করেছিলেন বিহার থেকে। আর এই যাত্রা যথেষ্ট সফল হয়েছিল, কিন্তু
এই নীতিশ কুমার এবং লাল কৃষ্ণ আডবাণী নিজের রাজনীতির মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে বিজেপির অন্দর মহলে যে ধীরে ধীরে মোদির সাপোর্টার গড়ে উঠছে তারা ভাবতেই পারেনি বা হয়তো তারা দেখতেই চায়নি। এদিকে সময় যেতে থাকে, নভেম্বরের 2012 চলে আসে যখন বিজেপির একজন দিগ্গজ নেতা যার নাম হচ্ছে কৈলাসপতি মিশ্র উনি মারা যান এবং সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2012 সালে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তখন বিহারের পাটনাতে আসেন। আর অদ্ভুত বিষয় হচ্ছে যে এসেছিলেন বিহারে যেখানে নীতিশ কুমারের নাম জপ হওয়ার কথা, সেখানে বিজেপির সাপোর্টাররা, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে নীতিশ কুমারের মন্ত্রিমণ্ডলের মধ্যে মোদির নাম জপ শুরু হতে লাগলো, চিৎকার করে করে মোদির সাপোর্টাররা সামনে আসতে লাগে। আর নীতিশ কুমারের এই বিষয়টা একদম পছন্দ হয়নি, তিনি মোদিকে একদম সহ্য করতে পারছিলেন না, ভাবছিলেন যে এইভাবে যদি সব চলতে থাকে তাহলে এটা ঠিক হচ্ছে না এবং খুব সহজেই এনডিএর দিক থেকে মোদিকেই প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। তাই ধীরে ধীরে তিনি রাজনীতিতে প্রেসার ক্রিয়েট করতে থাকেন এনডিএর মধ্যে এবং ছটফট করা শুরু করেন যে এইবার কিন্তু আমি গঠবন্ধন ভাঙতে পারি। এমন প্রেসার ক্রিয়েট করলেন যে শেষে নীতিশ কুমারকে বিশ্বাস করানোর জন্য নীতিন গডকরি এবং রাজনাথ সিং বলেছিলেন যে এনডিএ যা সিদ্ধান্ত নেবে নিজের গঠবন্ধনের দল অর্থাৎ এনডিএ এর মধ্যে যে সমস্ত দল আছে তাকে না জানিয়ে নেবে না। मुलाकात के दौरान नीतीश ने आज पास होने वाले राजनीतिक प्रस्तावों पर चर्चा भी की और नीतीश ने राजनाथ सिंह से कहा कि मोदी को प्रधानमंत्री पद का दावेदार बनाने से वोटों का ध्रुवीकरण होगा और अल्पसंख्यक वोट जेडीयू से छिटक सकता है। बीजेपी अध्यक्ष ने उन्हें भरोसा दिलाया है कि वो इन बातों को बीजेपी की जो बैठक होने वाली है आगामी उसमें जरूर रखेंगे। সুতরাং এটুকু বিশ্বাস রাখতে হবে। আর সেই মুহূর্তে নীতিশ কুমার ডেডলাইন পর্যন্ত দিয়ে দিয়েছিলেন যে 2013 ডিসেম্বর মাস অবধি সময় দিলাম যে প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করতে হবে। আর মনে মনে সেই একটাই প্ল্যানিং, সেটা হচ্ছে আমার নাম ছাড়া আর নাম আসবে কোথায়, লাল কৃষ্ণ আডবাণীর তো চান্স নেই, অর্থাৎ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সব থেকে চমকদার ফেস আমার হতে পারে। আর তার থেকে বড় কথা হচ্ছে মিডিয়ার একটা দুর্দান্ত রোল থাকে, কাগজপত্রের চারিদিকে শুধু নীতিশ আর নীতিশকে ছাপা হচ্ছে, সুতরাং তিনি সিওর ছিলেন যে প্রার্থী হিসেবে আমি সামনে আসবো। আর এইভাবে আবারও সময় যেতে থাকে, টাইম চলে আসে 9 জুন 2013 যখন গোয়া অধিবেশনে হঠাৎ করে অরুণ জেটলি নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করেন যে কেন্দ্রীয় প্রচার সমিতির সভাপতি হতে চলেছেন। আর এটা শোনার পর নীতিশ কুমার নিজের 17 বছরের বন্ধুত্ব ভাঙার জন্য এগিয়ে চলে আসেন। তিনি রাগে দপদপ করতে করতে রাজভবন চলে যান এবং রাজ্যপালকে জানিয়ে দেন যে আমি 19 জুন ক্ষমতা প্রদর্শন করব, অর্থাৎ নতুন বিশ্বাস মত অর্জন করব। সময় চলতে থাকে এবং বিজেপির মন্ত্রীকে সমস্ত জায়গা থেকে বরখাস্ত করতে শুরু করে দেয়। আর সেখানেই সামনে আসে আবারও সুশীল মোদির কথা, যেখানে তিনি ভীষণ ভাবুক হয়ে বলেছিলেন যে এতদিন ধরে আমরা 7 বছর ধরে এই জেডিইউ কে সাপোর্ট করে চলেছি, যেখানে আমরা একদম ডিস্টার্ব করিনি, আমরা জানি না যে এমন কি ঘটেছে যে নীতিশ কুমার হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ নীতিশ কুমার বিজেপির সাথে বিট্রে করেছে। সময় চলে আসে 19 জুন 2013 যখন বিহার বিধানসভায় নরেন্দ্র মোদী জিন্দাবাদের নারা লাগাতে শুরু করে বিজেপির দিক থেকে, অর্থাৎ বিজেপির 91 জন এমএলএ আর আরজেডির 22 জন এমএলএ ওয়াকআউট করে বেরিয়ে চলে যায়। সেখানে নীতিশ কুমার জেডিইউ অর্থাৎ ক্ষমতা প্রদর্শন করেন 117টা জেডিইউ, নির্দল থেকে 4টে, কংগ্রেসের 4টে এবং সিপিএম এর একজন এমএলএ মিলে অর্থাৎ 126 জন ভোট নিয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করেছিলেন নীতিশ কুমার এবং বিহারের রাজনীতি থেকে পুরোপুরি ছেটে ফেলে দিয়েছিলেন বিজেপিকে। আর তিনি শপথ নিয়েছিলেন যে যেখানে নরেন্দ্র মোদীর ফেস থাকবে সেখানে আর যাই হোক নীতিশ কুমার থাকবে না। এবং এরপর নীতিশ কুমার ওপেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেয়। কিন্তু একই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নীতিশ কুমার কথা বলতেই পারে, কিন্তু গুজরাটে তো অন্য হাওয়া চলছে। গুজরাটের হাওয়া অর্থাৎ সেই হাওয়া যে উড়তে উড়তে তবে দিল্লিতে ঢুকে গেল এবং দিল্লিতে শুরু হয়ে গেল মোদি মোদি নারা। সেটা অবাক করা বিষয় যে বিজেপির শীর্ষ নেতা ভাবারই সময় দেয়নি, অর্থাৎ বিজেপির শীর্ষ নেতারা ডিসাইড করার টাইম পায়নি যে প্রধানমন্ত্রী কে হবে, কারণ অলরেডি জনতা ডিসাইড করে নিয়েছিল যে একমাত্র ফেস প্রধানমন্ত্রী হতে পারে, সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। এখান থেকে আপনারা এটাও বুঝতে পারলেন যে নেতা জনতা তৈরি করে, নেতার ক্রেজ আপনি যে কাউকে প্রমোট করতে পারেন, আপনি অভিষেক ব্যানার্জিকে প্রমোট করতে পারেন, আপনি রাহুল গান্ধীকে প্রমোট করতে পারেন, কিন্তু মানুষ কাকে নেতা হিসেবে নিতে চায় এবং কার নেতৃত্বে থাকতে চায় সেটা একমাত্র জনতা ডিসাইড করে। আর ঠিক তাই হলো 2013 সালের 13 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। पार्टी
के राष्ट्रीय अध्यक्ष से हमारी बात हुई है, सबने अपना समर्थन आज जो फैसला हुआ है मोदी जी के संबंध में दिया है। যেখানে তিনি তিনটে বিষয়ে বিশাল জোর দিয়েছিলেন। একটা হচ্ছে মা বেটার সরকার বলে আক্রমণ করতেন, আর তাছাড়া ভয়ঙ্কর অর্থাৎ আক্রমক প্রচার করতে শুরু করেছিলেন, জনতার সাথে ডিরেক্ট কানেকশন করা শুরু করেছিলেন, আর রাষ্ট্রবাদী মনোভাব মানুষকে আরো বেশি অ্যাট্রাক্ট করে দিয়েছিল। এবং তারপর আপনারা জানেন যে কতটা দুর্দান্ত জয়, অর্থাৎ 2014 সালে বিজেপি 283টা সিট একাই এনেছিল এবং এনডিএ 336টা সিট নিয়ে কেন্দ্রে বিজেপি সরকার গঠন করে। এটা নীতিশ কুমার স্বপ্নতেও ভাবতে পারেনি, যার জন্য 2015 বিধানসভায় তিনি ভেবে নিয়েছিলেন যে এইভাবে যদি ইলেকশন লড়তে হয়, এনডিএর সঙ্গে তো নেই, তাহলে জিতবো কি করে, কারণ মোদি ক্রেজ তখন গোটা দেশ জুড়ে চলছে। তখনই এন্ট্রি হয় প্রশান্ত কিশোরের। প্রশান্ত কিশোর সাপোর্ট করে জেডিইউ কে এবং বলেন যে আপনার চিন্তা নেই, নীতিশ কুমারকে বলেছেন যে আপনার চিন্তা নেই, স্ট্র্যাটেজি আমি সেট করব, কি করে কি করতে হয় আমি বুঝবো। সুতরাং আরজেডি এবং জেডিইউ কে মিলিয়ে তার মধ্যে ব্রিজ স্থাপন করার দায়িত্ব নিলেন প্রশান্ত কিশোর। এবার কেমন অদ্ভুত একটা রাজনীতি, যে যার মনোভাবের সঙ্গে নীতিশ কুমারের মনোভাব ম্যাচ করে না, অর্থাৎ লালু প্রসাদ যাদবকে মানে কতটা খারাপ দেখিয়ে এবং তার জঙ্গল রাজের বিরোধিতা করেই নীতিশ কুমার কিন্তু সরকারে এসেছিলেন। আর পরিস্থিতি এমন জায়গায় নিয়ে চলে গেল যে সেই লালু প্রসাদ যাদবের সাথেই আবারও গঠবন্ধন করতে বাধ্য করলো নীতিশ কুমারকে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, মুখ্যমন্ত্রী পদে টিকে থাকার জন্য। এবং তিনি তার বিপরীত মনোভাবের লোককে অর্থাৎ আরজেডির সাথে গঠবন্ধনে বিহারে জয় হয়, যেখানে বিজেপি কিন্তু একা লড়েছে। মানুষের মনে বিজেপি হেরে গিয়েও জায়গা করে নিয়েছে, যেখানে জেডিইউর যতটুকু সম্মান ছিল সেটা ধীরে ধীরে হ্রাস পেয়ে গেল, কারণ রংবাজের সরকার চলে এসেছে। রংবাজ মানে যাকে বলা হয় দাদাগিরি দেখানো বলা সরকার চলে এসেছে, যেটা বিহারের মানুষ কিন্তু চায়নি। 2015-তে বিহারের বিধানসভা অর্থাৎ নতুন করে মন্ত্রিসভা গঠন হওয়ার পর দেখা গেল সেই একই রকম করাপশনের ছবি। অর্থাৎ 20 বছরের রাজনীতিতে কেউ আজ পর্যন্ত বলতে পারবে না নীতিশ কুমারকে, অ্যাটলিস্ট এটা কেউ বলতে পারবে না যে তিনি করাপ্টেড নেতা বা কোনো ঘোটালার সাথে নীতিশ কুমারের নাম জড়িয়েছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। যেখানে 2015-তে মন্ত্রিসভা গঠন করার পর তিনি দেখতে লাগলেন আবার সেই একই রকম পরিস্থিতি। তেজস্বী যাদবকে স্বাস্থ্যমন্ত্রী বানানোর পর সমস্ত লুটপাট শুরু হয়ে গেল, চারিদিকে রংবাজ দেখাচ্ছে, দাদাগিরি দেখাচ্ছে, মার দাঙ্গা মার্ডার সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে, যেটা নীতিশ কুমার মেনে নিতে পারেননি এবং আবার 2017 সালে এনডিএর সাথে যুক্ত হন। এবার এনডিও দেখলেন যে গোটা দেশে যখন আমার ক্রেজ অর্থাৎ বিজেপির ক্রেজ, তো বিজেপি তো একটু রংবাজিগিরি দেখাবেই, আর নীতিশ কুমার আফটার অল বিট্রে করেছিল, তো এটাই সুযোগ বদলা নেওয়ার। সেই কারণে বিহারে আবার দুটো মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন বিজেপি, কঠপুতলির সরকার হয়ে গেল নীতিশ কুমারের, সরকার কিন্তু চালাতে লাগলো বিজেপি। তারপর আবার নীতিশ কুমারকে স্বপ্ন দেখানো শুরু হলো, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হলো, যেখানে আবারও স্বপ্ন দেখানো শুরু হলো যে নীতিশ কুমার তুমি কিন্তু আবারও প্রধানমন্ত্রী হতে পারো, অর্থাৎ আর একটা লাস্ট চান্স নেওয়াই যেতে পারে। নীতিশ কুমার সেই লোভেই পা দিলেন, ভাবলেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হবে। আহ্বান তো নীতিশ কুমারই করেছিলেন, যেখানে ভেবেছিলেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সে কোঅর্ডিনেটর আমাকেই করা হবে, আমিই হব মাথা। বিহারের রাজনীতি আবার ত্যাগ করে কেন্দ্রের রাজনীতি করব, কেন্দ্রের রাজনীতি করি, শেষ বয়সে তো অ্যাটলিস্ট এটাও ট্রাই করে দেখা যাক, দেখি না প্রধানমন্ত্রী হই কিনা। এই স্বপ্ন দেখতে গিয়ে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত হলেন, কিন্তু একই মমতা ব্যানার্জি সেই স্বপ্নতেও জল ঢেলে দিলেন। কেজরিওয়াল বলছেন যে মমতা ব্যানার্জিকে ফেস করা হোক, আর বিভিন্ন যত মিটিং হচ্ছে সেখানে নীতিশ কুমারকে পাত্তাই দেওয়া হচ্ছে না, যেখানে নীতিশ কুমার এক ফোঁটা করাপশনের সঙ্গে নাম জড়িত নয়, এতদিনের মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি তার একটা মান ইজ্জত রয়েছে, তাকে তো জায়গা দিতে হবে। কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সে গিয়ে তিনি সেই সম্মানটি পাননি। সেই কারণে আবারও সিদ্ধান্ত নিলেন যে আমার ভুল হয়ে গেছে, এর থেকে তো অনেক বেটার বিজেপি গভর্নমেন্টই ছিল, অ্যাটলিস্ট ওখানেই আমি বেটার ছিলাম, এত তো অপমানিত হতে হতো না। তাই তিনি 2024-এর লোকসভার আগে তিনি আবারও এনডিএর সাথে যুক্ত হয়ে যান। আর আজকে আপনারা নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছেন যে কিভাবে মোদির সামনে এবং অমিত শাহ সামনে এলেই নীতিশ কুমার নিজের মাথা ঝুঁকিয়ে বলেন যে আর যাই হোক, আমি যা ভুল করেছি আর আমি করব না। অর্থাৎ এর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে লোভ, অহংকার আর একটা অদ্ভুত রকম চেয়ারে টিকে থাকার একটা যে মনোভাব, সেটা মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে চলে যায়, যার পরিণতি আজকে নীতিশ কুমার ভুগেছেন। এবং যে মোদিকে তিনি দু চোখে সহ্য করতে পারতেন না, যে মোদি দু চোখের বিষ ছিল, যাকে নিয়ে বলেছিলেন যে এই ব্যক্তি যেখানে থাকবে সেখানে আর যাই হোক নীতিশ কুমার থাকতে পারে না,
সেই নীতিশ কুমারই আজকে মোদির এত ভালো বন্ধু এবং ফুল সাপোর্ট বিজেপিকে দিয়ে রেখেছেন, যাতে এক ফোঁটা আপনাদের মনেই হবে না যে বিজেপি ফুল মেজরিটিতে নেই। যদিও বিহারের ইলেকশন চলেই এসেছে, আর এবার আবারও আমরা দেখতে পাচ্ছি যে জেডিইউ এবং বিজেপি একসাথেই ইলেকশন লড়তে চলেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে বিহারের জনতা কাকে সাপোর্ট করে, অর্থাৎ কার সরকার চায়, সেই আরজেডির সরকার অর্থাৎ রংবাজ ভাইয়ার সরকার, নাকি জেডিইউর সাথে বিজেপি অর্থাৎ এনডিএ সরকার, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।